আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 18 ডিসেম্বর, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: হাতিখালে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত কিশোরীর মৃত্যু, টান টান পরিস্থিতি এলাকায়। জামিরা জিপি সভাপতি মুস্তাক আহমেদের পদ হারানোর সংখ্যা, অযোগ্যতা প্রশ্নে দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। বিজেপিতে যোগ দিলেন রাজনগর খলিচুড়া জিপির সহ সভানেত্রী রুমা। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারকে তলব ভারতের বিদেশ মন্ত্রকের। আরও 20 দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তার যুক্তিতে ট্রাম্প প্রশাসনের কড়া সিদ্ধান্ত। ট্রেনে অতিরিক্ত লাগেজ নিলে গুনতে হবে বাড়তি টাকা, সংসদে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 1016 জনের স্বাক্ষরিত স্মারকপত্র গেল মুখ্যমন্ত্রীর কাছে, শিলচরে এলিভেটেড ফ্লাইওভার চাই। বন্দুকে পাশে পেতে ভারত সফরে তালিবানের স্বাস্থ্যমন্ত্রী, পাকিস্তানের সঙ্গে সংঘাতে বন্ধ ঔষধ আমদানি। হাইলাকান্দি নারায়ণপুরে পূর্ত সড়কের 50 মিটার তলিয়ে গেল কাটাখাল নদীতে। 1 সপ্তাহ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, নীরব জল সম্পদ বিভাগ সহ প্রশাসন। বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং সর্বশেষ খবরটি হল, এসআরে 23,000 ভোটার কমতে পারে হাইলাকান্দিতে। এবারে শুনুন বিস্তারিত খবর। সুনাই হাতিখালে জমি বিবাদকে কেন্দ্র করে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে আহত কিশোরীর মৃত্যু ঘটল। 2 দিন মৃত্যুর সঙ্গে ফাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার। আজ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। এই খবরে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, গত সোমবার রাতে জমি দখল নিয়ে কাছাড়ের সুনাইর হাতিখাল বাজারে 2 পক্ষের সংঘর্ষ হয়েছিল। এতে এক পক্ষের 2 পড়ুয়া সহ কমেও 12 জন গুরুতর আহত হয়েছিলেন। হাতিখাল বাজারের বাসিন্দা আতাবুর রহমান আহমেদ ও আব্দুল হাকিম পক্ষের মধ্যে জমি জবরদখল নিয়ে সংঘর্ষ বাধে। ঘটনার পর এ নিয়ে কচুদরম থানায় আব্দুল হাকিম পক্ষ মামলা দায়ের করেন। এজাহার মতে, আব্দুল গফুর পক্ষের জমিতে আতাবুর পক্ষের অন্তত 25-30 জন পুরুষ মহিলা ধারালো অস্ত্রসহ ইট পাটকেল নিয়ে রাত 10:30 নাগাদ জমি দখল করার চেষ্টা করে এবং আব্দুল হাকিম পক্ষ তাদের বাধা প্রদান করলে তুমুল সংঘর্ষ হয়। এতে আব্দুল হাকিম পক্ষের অন্তত 9 জন গুরুতর আহত হন। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম তার স্ত্রী ও পুত্র শুয়েব আহমেদকে বিবাদীরা বেধড়ক মারধর করার সময় তার দ্বিতীয় মেয়ে সাদিয়া আক্তার রাতে টিউশন থেকে বাড়ি ফেরার পথে মা বাবাকে মারধর করতে দেখে এগিয়ে গেলে দুষ্কৃতীর হাতে আক্রমণের শিকার হয়। এতে সাদিয়া গুরুতরভাবে আহত হয়। এছাড়া সাদিয়ার ভাই শুয়েব আহমেদও ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। সাদিয়া ও শুয়েব ভাই বোন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন থাকলেও আজ ভোরে মৃত্যু ঘটে সাদিয়ার। এই খবর এলাকায় পৌঁছতেই থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরবর্তী খবর, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারকে তলব ভারতের বিদেশ মন্ত্রকের। কিছুদিন আগেই ঢাকায় কর্তব্যরত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করা হয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। এবার বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হলো ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর ভারত বিরোধী বক্তৃতার পরিপ্রেক্ষিতে এই তলব করা হয়েছে। পাশাপাশি ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে। ভারত সরকার বুধবার দুপুর 2টা থেকে ভিসা কেন্দ্রটিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তরফ থেকে একটি বিবৃতি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। যদিও ওই বিবৃতিতে কতদিন এই ভিসা কেন্দ্র বন্ধ রাখা হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। বলা হয়েছে যে যারা ভিসার জন্য আবেদন করেছিলেন এবং বুধবারের স্লট বুক করেছিলেন তাদের জন্য নতুন করে তারিখ এবং সময় নির্ধারণ করা হবে। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলায় ভোটার তালিকার বিশেষ নিরীক্ষণ বা স্পেশাল রিভিশনের কাজ প্রশাসন অনেকটাই গুটিয়ে এনেছে। আগামী 20 ডিসেম্বর সমগ্র রাজ্যের সঙ্গে
হাইলাকান্দিতেও ভোটার তালিকার এই বিশেষ নিরীক্ষণ প্রক্রিয়ার প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। হাইলাকান্দি জেলায় এই স্পেশাল রিভিশনের কাজে 602 জন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও ও 86 জন সুপারভাইজিং অফিসার জড়িত রয়েছেন। তারা মূলত ভোটার তালিকায় থাকা মৃত, স্থানান্তরিত এবং একাধিকবার নাম নথিভুক্ত থাকা ভোটারদের তালিকা প্রস্তুত করার কাজ করছেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী হাইলাকান্দি জেলায় রেকর্ড সংখ্যক ভোটারের নাম এই স্পেশাল রিভিশনের পর ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। হাইলাকান্দি জেলায় ভোটার তালিকার এই রিভিশনে একই মহিলার জেলার একাধিক স্থানের ভোটার তালিকায় নাম নথিভুক্ত থাকার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তাছাড়া বর্তমানে বহির্রাজ্যে বা বিদেশে বসবাসকারী অনেক ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকার তথ্য পেয়েছে বিএলওরা। এই বিশেষ রিভিশনের পর হাইলাকান্দি পৌরসভা ও লালা পৌরসভার ভোটার তালিকায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। বর্তমানে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অধীনে রয়েছে এই দুটি পৌরসভা। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা প্রায় 2,16,000। এর মধ্যে প্রায় 1.44 লক্ষ হিন্দু ও প্রায় 70,000 মুসলিম ভোটার। এই বিধানসভা কেন্দ্রের স্পেশাল রিভিশনের সময় অনেক ভোট কেন্দ্রের অধীনে একাংশ ভোটারকে বিএলওরা খুঁজে পাননি। মৃত ভোটারের পাশাপাশি একই ব্যক্তির একাধিকবার ভোটার তালিকায় নাম নথিভুক্ত থাকার তথ্য বারবার সামনে এসেছে। তাছাড়া এই বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা 279টি ভোট কেন্দ্রেও ধরা পড়েছে বহু ভোটার স্থান বদল করেছেন, যারা বর্তমান ভোটার তালিকায় থাকা হোল্ডিং নম্বরে বসবাস করেন না। ফলে স্পেশাল রিভিশনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ ধরনের ভোটারদের নাম তালিকা থেকে কাটা পড়া প্রায় এক প্রকার নিশ্চিত। প্রশাসনের এক শীর্ষ সূত্র অনুযায়ী হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বর্তমান ভোটার তালিকা থেকে প্রায় 4-5% ভোটারের নাম কর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। এমন অবস্থায় হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের প্রায় 10,000 ভোটার কমে যাওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক দলগুলি। অন্যদিকে ডিলিমিটেশনের পর সম্পূর্ণভাবে সংখ্যালঘু অধ্যুষিত হয়ে পড়া আলগাপুর কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা প্রায় 2.64 লক্ষ। এই বিধানসভা কেন্দ্রের ভোট কেন্দ্রের সংখ্যা 323টি। এই কেন্দ্রের ভোটারদের মধ্যে মাত্র প্রায় 49,000 হিন্দু ভোটার রয়েছেন, বাকি প্রায় 2 লক্ষাধিক ভোটার মুসলিম সম্প্রদায়ের। এই বিধানসভা কেন্দ্র থেকেও রেকর্ড সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে পারে বলে ইঙ্গিত দিচ্ছে স্পেশাল রিভিশনের তথ্য। কেন্দ্রটি থেকে মোট ভোটারের প্রায় 5% অর্থাৎ প্রায় 13,000 নাম কাটা যেতে পারে। ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত এবং মাল্টিপল এন্ট্রি থাকা ভোটারদের নাম কর্তনের প্রক্রিয়া শুরু হবে আগামী 27 ডিসেম্বরের পর থেকে। পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ করতে রাজনৈতিক দলগুলির এজেন্টদের বুথ লেভেল এজেন্ট হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী খবর, প্রতিবেশী বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আর নির্বাচনকে সামনে রেখে সেদেশের একাংশ রাজনৈতিক দল ভারত বিরোধী মন্তব্য করছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির স্বঘোষিত নেতা হাসনাত আবদুল্লাহ আসামসহ উত্তর পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন। বাংলাদেশের তথাকথিত নেতার উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার হুমকি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বাংলাদেশ এ ধরনের কথা কীভাবে ভাবতে পারে? বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এমন চর্চা শুরু হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ভারত একটি বৃহৎ দেশ, নিউক্লিয়ার শক্তিধর দেশ, বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তি ভারতের। বাংলাদেশের ভারতের সঙ্গে লড়াইয়ের কথা হাস্যকর। তিনি বলেন, বাংলাদেশের চিন্তাধারা খারাপ, তাদের সব ধরনের সহায়তা বন্ধ করে দেওয়া উচিত, তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগেও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস উত্তর পূর্বকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রস্তাব দিয়ে চর্চার পরিবেশ তৈরি করেছিলেন। আসন্ন বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সে দেশে একাংশ ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছে। এর মধ্যে হাসনাতের ভারত বিরোধী মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই নেতা ভারতে শেখ হাসিনার আশ্রয় দেওয়ার কঠোর সমালোচনা করেন। তিনি হুঁশিয়ার করে বলেন, বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভারত আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাই উত্তর পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করা হবে। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত
নারায়ণপুর গ্রামে কাটাখাল নদীর ভয়াবহ ভাঙ্গনে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। 7 ডিসেম্বর আচমকা কাটাখাল নদীর ভাঙ্গনের ফলে গ্রামের ভিতর দিয়ে যাওয়া পূর্ত সড়কের প্রায় 50 মিটার অংশ সম্পূর্ণভাবে নদীতে তলিয়ে যায়। এর ফলে ওই গ্রামের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত যোগাযোগ বহালের জন্য কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অস্থায়ীভাবে কোনো বিকল্প যাতায়াতের রাস্তাও নির্মাণ করা হয়নি। ফলে বাহিরের সঙ্গে গ্রামের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন নারায়ণপুর গ্রামের মানুষ। খুব উগ্রে স্থানীয় গ্রামবাসীরা বলেন, জেলা প্রশাসন হোক বা স্থানীয় জনপ্রতিনিধি কেউ এখন পর্যন্ত কিছুই করেননি। আমরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছি। রাস্তা ভেঙে যাওয়ায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না। অসুস্থ মানুষ ও গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছাতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো 108 অ্যাম্বুলেন্সও গ্রামে ঢুকতে পারছে না। ফলে জরুরি চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলেও জল সম্পদ বিভাগ ও জেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এর আগেও কাটাখাল নদীর ভাঙ্গনে ক্ষতি হলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। নারায়ণপুরের বাসিন্দারা অবিলম্বে ভাঙ্গা রাস্তা মেরামত, অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা চালু এবং ভবিষ্যতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। পরবর্তী খবর, শিলচরে এলিভেটেড ফ্লাইওভার চাই। 1016 জনের স্বাক্ষরিত স্মারকপত্র গেল মুখ্যমন্ত্রীর কাছে। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট অবধি এলিভেটেড ফ্লাইওভার নির্মাণের পক্ষে 1016 জনের স্বাক্ষর সংবলিত একটি স্মারকপত্র জমা পড়ল শিলচর জেলাশাসকের কার্যালয়ে। জেলাশাসক মৃদুল যাদবের হাতে তুলে দেওয়া হয়েছে ওই স্মারকপত্র। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে গণস্বাক্ষর সংবলিত স্মারকপত্রটি জমা দেওয়া হয়েছে শ্রীপল্লী প্রথম লিংক রোড, শিলচরের বাসিন্দাদের পক্ষ থেকে। স্মারকপত্র জমা দিয়েছেন সন্দীপন দাস ও শৈলেন্দ্রনাথ নামের ওই এলাকার 2 বাসিন্দা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এলিভেটেড ফ্লাইওভারের সপক্ষে পাঠানো স্মারকপত্রে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর, এটি কাছাড় জেলার সদর দফতর এবং দক্ষিণ আসামের প্রধান ব্যবসায়িক কেন্দ্র। মিজোরাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যের প্রবেশদ্বার ও শহর শিলচর। এই মেট্রো শহরটিতে প্রায় 3.5 লক্ষ মানুষের বাস রয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়, এনআইটি, মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি ও বেসরকারি হাসপাতাল, বিচার বিভাগ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন পার্শ্ববর্তী জেলা এবং রাজ্য থেকে মানুষ শিলচরে শিক্ষা, চিকিৎসা পরিষেবা, ব্যবসা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য আসেন। কিন্তু শহরের সরু রাস্তাগুলোর জন্য মানুষ নানা সমস্যার মুখোমুখি হন। সমস্যায় পড়েন যানবাহন চালকরাও। এর ফলে ঘন ঘন এবং তীব্র যানজট একটি স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে শহরের। যানজটে প্রতিদিন হাঁসফাঁস করতে হয় অগুনতি মানুষকে। পরবর্তী খবর, ট্রেনে অতিরিক্ত লাগেজ নিলে গুনতে হবে বাড়তি টাকা। সংসদে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনে যাত্রার সময় নির্ধারিত সীমার বেশি লাগেজ সঙ্গে থাকলে অতিরিক্ত চার্জ দিতে হবে, একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় তিনি জানান, রেলের নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রেণীর যাত্রীর জন্য বিনামূল্যে বহনযোগ্য লাগেজের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে লাগেজের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। সাংসদ বেমিরেড্ডি প্রভাকর রেড্ডি জানতে চেয়েছিলেন, বিমানবন্দরের মতো করেই কি ট্রেন যাত্রীদের জন্য লাগেজ সংক্রান্ত কড়া নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল? ওই প্রশ্নের উত্তর দিতে গিয়েই এই মন্তব্য করেন রেলমন্ত্রী। এদিন লিখিত উত্তরে অশ্বিনী বৈষ্ণব জানান, বর্তমানে যাত্রীরা তাদের সঙ্গে ট্রেনের কামরার ভিতরে যে লাগেজ বহন করতে পারেন তার জন্য শ্রেণীভিত্তিক সর্বোচ্চ সীমা নির্ধারণ রয়েছে। সেই সঙ্গে একটি টেবিল আকারে প্রতিটি শ্রেণীর জন্য ফ্রি অ্যালায়েন্স ও সর্বোচ্চ অনুমোদিত সীমা তুলে ধরা হয়। রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেকেন্ড ক্লাস যাত্রী বিনামূল্যে 35 কেজি চার্জ দিয়ে সর্বোচ্চ 70 কেজি, স্লিপার ক্লাস যাত্রী বিনামূল্যে 40 কেজি, সর্বোচ্চ সীমা 80 কেজি, এসি 3 টিয়ার ও চেয়ার কার বিনামূল্যে 40 কেজি, সর্বোচ্চ সীমা 40 কেজি, ফার্স্ট ক্লাস ও এসি 2 টিয়ার বিনামূল্যে 50 কেজি, সর্বোচ্চ সীমা 100 কেজি, এসি ফার্স্ট ক্লাস বিনামূল্যে 70 কেজি, চার্জ দিয়ে সর্বোচ্চ 150 কেজি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,
সর্বোচ্চ সীমার মধ্যেই বিনামূল্যের অ্যালাওয়েন্স অন্তর্ভুক্ত থাকে। অতিরিক্ত লাগেজ নিলে কী নিয়ম সে নিয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, যাত্রীরা চাইলে তাদের নির্ধারিত ফ্রি অ্যালাউন্সের বেশি লাগেজও সঙ্গে নিয়ে যেতে পারেন, তবে তা অবশ্যই শ্রেণীভিত্তিক সর্বোচ্চ সীমার মধ্যে হতে হবে। এই ক্ষেত্রে যাত্রীকে লাগেজ ভাড়ার 1.5 গুণ হারে ছাড় দিতে হবে। রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ট্রাঙ্ক, সুটকেস বা বাক্স যার দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, প্রস্থ 60 সেন্টিমিটার, উচ্চতা 25 সেন্টিমিটারের মধ্যে বহাল থাকবে, সেগুলো ব্যক্তিগত লাগেজ হিসেবে কামরার ভিতর বহন করা যাবে। তবে যদি কোনো লাগেজের মাপ এই তিনটির মধ্যে একটিও নির্ধারিত সীমা ছাড়িয়ে যায়, তাহলে সেই লাগেজ আর যাত্রীর কামরায় রাখা যাবে না। পরবর্তী খবর, আরও 20 দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তার যুক্তিতে ট্রাম্প প্রশাসনের কড়া সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও 20টি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন। প্রকাশিত সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। নতুন নির্দেশিকা আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। এতে মোট নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা দাঁড়ালো 39। এর আগে জুন মাসে 12টি দেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং 7টি দেশের উপর আংশিক বিধিনিষেধ আরোপ করেছিল ওয়াশিংটন। এবার আরও 5টি দেশের উপর সম্পূর্ণ এবং 15টি দেশের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, নিষিদ্ধ তালিকায় থাকা দেশগুলির অনেকের ক্ষেত্রেই দুর্নীতি, জাল নথি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের হার অত্যন্ত বেশি, যা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বহু নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে যান এবং সংশ্লিষ্ট দেশগুলি তাদের ফেরত নিতে অস্বীকার করে। এটিও নিষেধাজ্ঞার অন্যতম কারণ। তবে কিছু ক্ষেত্রে ছাড় থাকছে। বৈধ স্থায়ী বাসিন্দা, কূটনৈতিক, ক্রীড়াবিদ সহ নির্দিষ্ট ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। এর আগে আফগানিস্তান, মায়ানমার, কঙ্গো, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের উপর নিষেধাজ্ঞা ছিল। এবার তালিকায় যুক্ত হয়েছে বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া। তালিকায় রয়েছে ফিলিস্তিনও, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ডের স্বীকৃতি না দেওয়ায় এর নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে। এছাড়া ভ্রমণ ও অভিবাসন উভয় ক্ষেত্রেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারমুডা, বেনিন, আইভরি কোস্ট, ডোমিনিকা, গেবন, গাম্বিয়া, মালাউ, মাউরিতানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, টঙ্গা, জাম্বিয়া ও জিম্বাবুয়ের নাগরিকদের উপর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।